এটা হচ্ছে দেওয়ানি আম, মানে আম জনতার সঙ্গে রাজার সাক্ষাতের জায়গা। আর ঘাড় ঘোরালে এদিকে যে জায়গাটা দেখতে পারবেন, এই জায়গাটা হচ্ছে গণেশপোল। মার্চ, এপ্রিল, মে আর সেপ্টেম্বর এই 4টে মাসের প্রতি মাসে একটা করে স্পেসিফিক ডেট আছে, মানে বছরে টোটাল 4 দিন হলো। এই ডেটগুলো কি কি আমি সব ক্যাপশনে দিয়ে দিচ্ছি। এই 4 দিনের মধ্যে কোনো একদিন যদি আপনার আমের ফোর্ট ভিজিটের ডেট হয়, তাহলে সেদিন কিন্তু আপনার আমের ফোর্টে ফ্রি এন্ট্রি মিলবে। আমের এমনি অটো তো উপর অব্দি আসবে না, আপনাকে 4 চাকায় আসতে হবে উপর অব্দি আসতে গেলে। আর না হলে অটো আপনাকে মাউন্টা লেক অব্দি নামিয়ে দেবে, ওখান থেকে আপনাকে জিপ করতে হবে, বা হাতি গাঁও আছে সেখান থেকে হাতিতে করে আসতে হবে, কস্ট পড়ে যাবে বেশি সোলো ট্রাভেলারদের ক্ষেত্রে। 2022-এর পর এবার 2024-এ আবার দ্বিতীয়বারের জন্য এলাম রাজস্থান ঘুরতে। এখন যে শহরটা আপনাদের দেখাচ্ছি এটা রাজস্থানের পিঙ্ক সিটি জয়পুর শহর। জয়পুর শহর আমি একদিনেই ঘুরেছি এবার। সেই সংক্রান্ত ভিডিও আমি আমার এর আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেখানে জয়পুর শহরের উপর কোন কোন জায়গাগুলো আপনারা দেখতে পারেন, সেখানে এন্ট্রি ফি কত, কিভাবে দেখবেন এবং সেই জায়গাগুলোর পিছনে ইতিহাস কি জড়িয়ে রয়েছে, সেই সমস্ত কিছু এর আগের পর্বে আপনাদেরকে আমি জানিয়েছি। এবং সেই ভিডিওটা যারা মিস করে গেছেন তাদের জন্য আই বাটনে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। বিকালের দিকে আমি পৌঁছে যাই জয়পুরের বিখ্যাত আমের ফোর্টে। জয়পুরে 3টি ফোর্ট রয়েছে। এই আমের ফোর্ট ছাড়াও নাহারগড় ফোর্ট এবং জয়গড় ফোর্টও আপনারা ঘুরে দেখতে পারেন। নাহারগড় এবং জয়গড় ফোর্টের ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে অ্যাটাচ করে দিচ্ছি, ডেসক্রিপশনেও ভিডিও থাকবে, অবশ্যই একবার চেক করে নেবেন। আর এবার বলি আমের ফোর্টের কথা। আমের ফোর্টে আপনারা যদি সিটির থেকেই 4 চাকা বুক করে আসেন, সেক্ষেত্রে আপনার 4 চাকা আমের ফোর্টের একদম উপর পর্যন্তই পৌঁছে যাবে। যারা অটোতে করে ঘুরবেন, অটো বুক করে সারাদিনের ট্যুর করবেন, সেক্ষেত্রে অটো আপনার ফোর্টের উপর পর্যন্ত যাবে না। সেক্ষেত্রে আপনাকে মাউন্টা লেকের ধার দিয়েই আইদার জিপ ভাড়া করতে হবে ফোর্টের উপর পর্যন্ত আপ ডাউন করার জন্য, না হলে ফোর্টের সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে আপনাকে আপ ডাউন করতে হবে। থার্ড অপশন রয়েছে হাতিগাঁও। হাতিগাঁও থেকে আপনাকে হাতি নিয়ে ফোর্টের উপরে আসতে হবে। আর ফোর্থ এবং লেটেস্ট অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে আমের ফোর্ট কর্তৃপক্ষের তরফেই এখন ব্যাটারি চালিত গাড়ির বন্দোবস্ত করা হয়েছে। সেই ব্যাটারি চালিত গাড়ির টিকিট কেটে আপনারা সেই গাড়িতে করে আমের ফোর্ট পৌঁছতে পারেন। সোলো ট্রাভেলার হিসাবে একটি বাইকের সঙ্গে জয়পুরের সিটি ট্যুর করি, তো বাইকে করেও আপনারা যদি আমার মতো এরকম সিটি ট্যুর বা আমের ফোর্টের ট্যুরও শুধু করেন, সেক্ষেত্রে বাইক কিন্তু আপনার একদম আমের ফোর্টের উপর পর্যন্ত আপনাকে নিয়ে আসবে, আপনার জন্য ওয়েট করবে, আপনি আমের ফোর্ট ঘুরবেন এবং আবার আপনাকে ফোর্ট থেকে নিয়ে গিয়ে বা যেখানে আপনার লোকেশন আপনি নামাতে বলবেন সেখানে আপনার বাইক আপনাকে নামিয়ে দেবে। আমি এখান থেকে এন্ট্রি করবো, এখন এই অবধি এসে আমাকে নামিয়ে দিল, ও ওয়েট করবে, আমি ঘুরে আবার বেরোবো, আবার আমাকে নিয়ে যাবে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 3:25। এই হচ্ছে আমার টিকিট। নর্মাল ইন্ডিয়ান অ্যাডাল্টের জন্য হচ্ছে 102, আর স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড দেখিয়ে এখানে আপনার 22 টাকা মাত্র দিতে হবে স্টুডেন্ট হলে। টিকিটের দাম কত কি আছে সেই স্ক্রিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর স্টুডেন্ট কনসেশন যদি নিতে হয় সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট আই কার্ড দেখাতে হবে। আর এই ফোর্টে এন্ট্রির ক্ষেত্রে 7 বছর অবধি চিলড্রেনদের কোনো রকম এন্ট্রি ফ্রি লাগবে না। আর এখানে যদি আপনারা অ্যাডাল্ট 422 টাকা দিয়ে কম্পোজিট টিকিট কাটেন, তাহলে তার মধ্যে আপনাদের 9 মিউজিয়াম বা মনুমেন্ট কভার হবে। আমের ফোর্টের উপর উঠে এই যে চত্বরটা, এই চত্বরটুকুতে আপনার ঘুরে বেড়ানোর জন্য কিন্তু কোনো রকম আপনাকে চার্জেস দিতে হবে না। দুদিক থেকে এন্ট্রি হয়। আমি যেদিক থেকে এন্ট্রি করলাম সেটা হচ্ছে এই সাইড দিয়ে এন্ট্রি। আরেকটা এন্ট্রি সাইড রয়েছে আপনার এই দিকে, পূর্ব দিকের যে জায়গাটা, এই যে এখানকার যে প্যাসেজটা, এখানে অ্যাকচুয়ালি হাঁটা পথ, আপনারা কিন্তু হাঁটা পথেও আমেরে উঠতে পারেন মাউন্টা লেকের ধার দিয়ে। আর দূরে ওই পাহাড় শ্রেণীর উপরে ওখানে যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে জয়গড় ফোর্টের প্রাচীর। জয়গড় ফোর্ট। আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমের ফোর্টে পূর্ব গেটে, আর যেদিকে মুখে এই দিকে ফেস করলে হচ্ছে আপনার পশ্চিমের ফেস হচ্ছে। আর সেখানে ঢুকেই আপনি এরকম দুটো কামান দেখতে পারবেন। এই কামানগুলো কিন্তু একদম অরিজিনাল। জয়গড় ফোর্টের পরিচিতি হচ্ছে তার কামান দিয়ে, সেখানে মানে বিশ্বের সর্ববৃহৎ অন হুইল কামান রয়েছে। এবারে আমি শুধু আমেরটাই আপনাদেরকে ঘুরে দেখাবো যে কেমন রয়েছে আজকের আমের ফোর্ট। এই যে প্যাসেজটা সোজা উঠছে স্লোপ মতো, এটা অ্যাকচুয়ালি যাচ্ছে এখানে যশোরেশ্বরী কালীমা শিলাদেবীর মন্দিরের দিকে। তবে মন্দির 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ আছে, তার আগেও মন্দির খোলা থাকে, 4টের পরেও কিন্তু মন্দির ওপেন থাকে। মহারাজা মানসিংহ যখন আকবরের হয়ে মুঘল সেনাদের নিয়ে যশোর জয় করতে যান, যেটা বর্তমানে বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের যশোর জয় করে ফিরে আসার সময় তিনি যশোরেশ্বরী কালীমাকে নিয়ে এসে আমেরের এই দুর্গে প্রতিষ্ঠা করেন এবং এখানে তিনি শিলাদেবী হিসাবে পূজিত হন। এই মন্দিরটা যাওয়ার জন্য কিন্তু আপনাদের কোনো টিকিটের প্রয়োজন নেই। এই আমের ফোর্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ইউনেস্কোর স্বীকৃতি পায় 2013-তে। আর তার পাশে আপনাদের যে সেনা চকের কথা বলছি, এটার নামও লেখা রয়েছে, এটার নাম হচ্ছে জলেদ চক। আমের ফোর্টের মধ্যে এরকম 4খানা কোর্টইয়ার্ড রয়েছে, যার মধ্যে এটা একটা, এবং এটা কনস্ট্রাকশন করিয়েছিলেন সুবাই রাজা জয়সিংহ। এবং জয়সিংহের আমলে এই জলেদ
কলেজ চকে কিন্তু সেনাবাহিনীর প্যারেড গ্রাউন্ড ছিল, সেনাবাহিনী এখানে রেগুলার নিয়মিত তাদের প্র্যাকটিস করতো। এই গেটটার নাম হচ্ছে সিংহ গেট বা লায়ন গেট। এই গেটটা দিয়ে আপনি যখন এন্ট্রি করবেন এরপর থেকে কিন্তু আপনার টিকিটের প্রয়োজন হবে। টিকিট ছাড়া এই লায়ন গেট দিয়ে আর আপনার প্রবেশ মিলবে না। মির্জা রাজা মানসিংহ এই হল অফ অডিয়েন্স বা দেওয়ানি আম তৈরি করিয়েছিলেন। এটা রেড স্যান্ডস্টোন এবং মার্বেল পাথরের তৈরি। আমেরে যখন জয়পুরের রাজপরিবার বাস করতো তখন দশেরা অনুষ্ঠিত হতো এই জায়গাটায়, রাজার জন্মদিন পালন হতো এই জায়গাটায়। যে কোনো রকম ফেস্টিভ্যাল মুডে রাজা এই জায়গাটায় এসে তার দুর্গের সমস্ত অধিবাসীদের সঙ্গে দেখা করতেন। সমস্ত কিছু কিন্তু হতো এই চত্বরটায়, এই দেওয়ানি আমের এই জায়গাটায়। ওইখানে সামান্য কিছু সিঁড়ির স্টেপ রয়েছে, তারপর এরকম ঢালু স্লোপ মতো রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আপনারা এখানে উঠে আসবেন। আর এই লেকটাই হচ্ছে সেই মাওটা লেক। আর দূরে যে ফোর্টের প্রাচীর দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আপনার জয়গড় ফোর্ট। এই যে এই জায়গাটা দেখছেন এই মাওটা লেকের মধ্যে, এই জায়গাটা হচ্ছে কেশরবাগ। এখানে অ্যাকচুয়ালি রাজা মানসিংহ কেশর চাষের চেষ্টা করেছিল, সেখান থেকেই নাম শোনা যায় কেশরবাগ হয়েছে। কিন্তু পরবর্তীতে এখানে রাজস্থানের এই ওয়েদারে এখানে কেশরবাগ করা সম্ভব হয়নি। পরবর্তীকালে এটাকে একটা 4 বাগের ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। আর এই কেশরবাগের পাশে ওই জায়গাটাতে দেখুন বেশ কিছু চেয়ারের অ্যারেঞ্জমেন্ট রাখা রয়েছে। যেখানে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন আমার আঙুল বরাবর এই জায়গাটা, ওই জায়গাটাতে হচ্ছে আমেরের লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই যে এই জায়গাটায় ব্যাটারি চালিত গাড়ি যাচ্ছে। এই সিস্টেমটা আগে ছিল না, এটা এবার নতুন করেছে। আর যে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের কথা বললাম এটা ইভিনিং সেকশনে হয়, ওই 7টা, 7:30, 8টা এরকম টাইমিংয়ে আছে। ইংলিশ শো হয়, হিন্দিতেও শো হয়। এবং এই শোয়ের টিকিটগুলো আপনারা অন স্পট এখানে এসেও কাটতে পারেন, আর না হলে বুক মাই শোতে এই আমেরের লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট কিন্তু অ্যাভেলেবেল। তো এইখানকার লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমি বলবো যদি টাইম পান হাতে তাহলে অবশ্যই দেখবেন, কারণ এটা কিন্তু খুব সুন্দর। আমি যখন এর আগে এসেছি আমেরে, তো আমি কিন্তু এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখেছিলাম, দারুণ এবং দুর্ধর্ষ সত্যি কথা বলতে। আগেকার দিনে রাজাদের যে কাছারি হতো, তো এইটা হচ্ছে সেই কাছারি। কাছারি অর্থ হচ্ছে আজকের দিনে হচ্ছে অফিস, যে অফিসের কাজকর্মগুলো হতো। এই দেওয়ানি আমের পাশে হচ্ছে এই 27 কাছারি বা 27 কাছারি বলা হয় এটাকে। 1592-তে এই আমের ফোর্টে কনস্ট্রাকশন ওয়ার্ক শুরু হয়। তবে তার পরবর্তী আরও 150 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন রাজারা তাদের নিজেদের প্রয়োজন মতো এবং দুর্গকে আরও সুরক্ষিত করে তোলার খাতিরে বিভিন্ন রিস্টোরেশন এবং এক্সটেনশন এবং মডিফিকেশন ওয়ার্ক কিন্তু তারা চালিয়ে গেছেন। আর এখন আমার পিছনে এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই যে মূল ফটকের উপরে এই যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর মতো যে স্ট্রাকচারগুলো রয়েছে, এই জায়গাটা হচ্ছে নওবাতখানা। নওবাতখানার কথার অর্থ হচ্ছে যেখানে রাজা বা রাজার কোনো বিশেষ অতিথি বা যুদ্ধ জয়ের পর রাজা যখন ফেরে তার ফোর্টে, সেই সময় তাকে আমন্ত্রণ জানানোর খাতিরে যে বাদ্যযন্ত্র, বাদকরা যে বাদ্যযন্ত্রগুলো বাজায় যে জায়গাটায় বসে, সেই জায়গাটাকে বলা হয় নওবাতখানা। আর এটা হচ্ছে আমের ফোর্টের নওবাতখানা। আজ থেকে অত বছর আগে ওই আমের ফোর্টের একটা জিনিস দেখুন, মানুষ যে চান করতো সেখানে দেখুন দুদিক থেকে জলের আসার সিস্টেম ছিল। একদিক থেকে গরম জল আসবে, একদিক থেকে ঠান্ডা জল আসবে। মানে হামামে যেভাবে জল মিক্সচার হয়ে স্নান করতো, এখানে সেই সিস্টেমটাও কিন্তু অত বছর আগে মানে প্রেজেন্ট ছিল। এইগুলো অ্যাকচুয়ালি তৎকালীন সময়ের টয়লেট হিসাবে ব্যবহার করা হতো বলতে পারেন। আর এইদিকে গেলে এদিকে উপরে সিঁড়ি দিয়েও আপনি উঠে যেতে পারেন, আর এদিকেও আরও কিছু রয়েছে। গরম জল আর ঠান্ডা জলের সেই মিশ্রিত জলটা এই জায়গাটায় আসতো। এই জায়গাটাই হচ্ছে অ্যাকচুয়ালি হামাম, যেখানে রানী স্নান করতেন। এটা রানীর পার্সোনাল হামাম, এবং এখানে দেখুন স্টেপ করা আছে যাতে ওঠানামায় সুবিধা হয়। আর এই যে ঝরোখা টাইপের জায়গাগুলো রয়েছে, এখান থেকে অ্যাকচুয়ালি হাওয়া আসতো যাতে স্নানের পর চুল শুকাতেও কোনো অসুবিধা না হয়। তো এই হচ্ছে সিস্টেম। এই যে গেটটা দেখছেন, এটা হচ্ছে আমেরের অন্দরমহলে যাওয়ার গেট। মধ্যযুগের সব থেকে সুন্দর গেট বললেও এটাকে কম বলা হবে। এবং এই গেটটার নাম হচ্ছে গণেশ পোল। গণেশ পোলে কিন্তু সবসময়ই লোকজনের ছবি নেওয়ার জন্য ভিড় লেগে থাকে। এই গণেশ পোল তৈরি করেছিলেন মির্জা রাজা জয়সিংহ, এবং এই যে কালারগুলো দেখছেন এটা সম্পূর্ণ ভেজিটেবল রং ইউজ করে এই কালারগুলোকে করা হয়েছে। গণেশ পোলের পাশের এই জায়গাটা হচ্ছে রন্ধনশালা বা রান্নাঘর বলতে পারেন। রয়্যাল কিচেন ছিল এই জায়গাটা। এখানে লেখা রয়েছে যে এখানে 2 সেটস অফ রয়্যাল কিচেন ছিল। একটা প্রথম রয়্যাল কিচেন ছিল অ্যাডজাসেন্ট টু ভোজনশালা মানে ডাইনিং হল, আর সেকেন্ডটা ছিল ত্রিপোলিয়া গেট মানে ত্রিপোলিয়া গেটের ওই জায়গায় ওয়েস্টার্ন পার্টে। সো এইটা হচ্ছে আমেরের রন্ধনশালা।
গণেশ মন্দিরের ভিতরে ঢোকার পর আপনাদের চোখে পড়বে এরকম সুন্দর চারবাগ গার্ডেন। এটাই হচ্ছে আমের মহলের অন্দরমহলে, আমের যে অন্দরমহল যেখানে প্রাইভেট রেসিডেন্স এরিয়া রাজা রানীদের, সেখানকার এই সুন্দর গার্ডেন হচ্ছে চারবাগ গার্ডেন। এই জায়গাটার নাম হচ্ছে সুখ মন্দির। চারবাগ গার্ডেনের সামনেই রয়েছে। গরমের দিনে রাজপরিবারের লোকেরা এই জায়গাটায় থাকতো। একদিকে চারবাগ গার্ডেন রয়েছে, আরেকদিকে আপনার ওই সাইডটায়, প্যালেসের ওই সাইডটায় ওপেন এয়ার আসার সিস্টেম রয়েছে। ওই সাইডে বারান্দা মতো জায়গা রয়েছে। তো গরমকালে এই জায়গাটায় থাকতো এবং সেখান থেকে আর কি নামটা এসছে সুখ মন্দির। দেওয়ানি খাস কথার অর্থ হচ্ছে খাসমহল, যেখানে রাজপরিবারের সদস্যরা থাকতে পারবে এমন জায়গা। তো খাসমহলের এক সাইডেই কিন্তু এই সুখ মন্দির, আর এই সুখ মন্দিরকে আবার অনেকে সামার প্যালেস বলে থাকেন, কেননা গরমের দিনে যেহেতু এই জায়গাটা ঠান্ডা রাখার জন্য একটা ব্যবস্থাপনা করা ছিল। উপরে জলের ট্যাঙ্কি ছিল, ওপাশে হাওয়া চলাচলের জন্য বারান্দা ছিল, সামনে চারবাগ গার্ডেন ছিল। তো সেই কারণে গরমের দিনে এই জায়গাটা কিন্তু ঠান্ডা থাকতো। দেওয়ানি খাস তৈরি করেছিলেন মির্জা রাজা জয় সিং, এখানে লেখা রয়েছে, এবং এখানে বিউটিফুল মিরর গ্লাস ওয়ার্ক রয়েছে। সেই কারণেই এটাকে কিন্তু শীষমহল বা গ্লাস প্যালেসও বলা হয়। এখানে রাজা তার স্পেশাল গেস্টদের সঙ্গে কিন্তু মিট করতেন। এই লেখাগুলো প্রত্যেকটা জায়গাতে এরকম লেখা রয়েছে, আর ঠিক তার পিছনেই হচ্ছে এই শীষমহলটা। শীষমহলের এই জায়গাটার পরেও ওই পাশে দেখুন আরেকটা ঘর রয়েছে। ওই জায়গাটা ছিল এখানকার রাজার বেডরুম। আর এই যে সমস্ত কাঁচগুলো রয়েছে, যে কাঁচ এখানে ব্যবহার করা হয়েছে, এগুলোকে বলা হয় বেলজিয়াম গ্লাস। শীষমহলের ছাদের দিকে তাকালে আপনারা দেখবেন রূপো দিয়ে এবং সাথে জড়ি দিয়ে এবং কিছু কিছু জায়গায় গোল্ড প্লেটেড কাজও কিন্তু রয়েছে। এবং এই শীষমহলের বিউটিফিকেশনটা এইখানে যদি একখানা মোমবাতির আলো জ্বালানো হয়, টোটাল জায়গাটাতে কিন্তু এটা রিফ্লেক্ট করে। এরকম একটা শীষমহল জয়পুরের সিটি প্যালেসেও রয়েছে। যারা 3000 টাকার টিকিট কেটে জয়পুরের সিটি প্যালেসের অন্দরমহল পর্যন্ত ভিজিট করবেন, তারা সেই জয়পুর সিটি প্যালেসের সেই শীষমহলটা দেখতে পারবেন। তখনকার দিনে রানীদের গায়ে এত সোনা থাকতো, তারা সেই সোনা পরিহিত অবস্থায় চলতে পারতেন না সঠিকভাবে। সেই কারণে এই র্যাম্প সিস্টেম করা, প্রয়োজনে হুইল চেয়ারের মতো সিস্টেমে বসেও কিন্তু রানীরা মহলের মধ্যে চলাচল করতেন। আর এই জায়গাটা হচ্ছে মানসিংহ মহল। মানসিংহ মহলের এখানে আপনারা ওপেন বাথটব দেখতে পারবেন, যেখানে দেখবেন একটা স্টেপ করা আছে নামার জন্য। সো এটা হচ্ছে ওপেন বাথটব। আর মানসিংহ মহলে ওঠার জন্য এখানে আপনারা সিঁড়িও পাবেন, চাইলে উপর পর্যন্ত উঠে দেখতে পারেন, তবে সিঁড়ির স্টেপ প্রচণ্ড উঁচু উঁচু রয়েছে। আর এই মানসিংহ মহলের পরে এই দিকটা হচ্ছে জানানা মহল বা জানানা দেউরি যাকে বলে, মানে লেডিসদের অ্যাপার্টমেন্ট। জলের চাপ, মানসিং প্যালেস এবং সেই সাথে দেওয়ানি আম, এই যে তিনটে জায়গা আপনাদেরকে এই ফোটের মধ্যে দেখালাম, এই তিনটে জায়গার প্রত্যেকটারই নিচে বড় বড় আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বা ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক রয়েছে। এখানে বৃষ্টির সময় সেই জলগুলোকে আন্ডারগ্রাউন্ডের ট্যাঙ্কে ধরে রাখা হতো, কেননা আমের ফোর্টের এই জায়গায় জলের সত্যিই খুব অভাব ছিল। প্লেন্টি অফ ওয়াটার যে ছিল তা নয়। তো সেই কারণে জল যাতে এতটুকু ওয়েস্ট না হয়, সেই কারণে এই ফোর্টের মধ্যে কিন্তু 3খানা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক রয়েছে। তবে সেগুলোর অস্তিত্ব আপনি উপর দিয়ে দেখে কিছু বুঝবেন না, এখানে যে লেখাগুলো রয়েছে সেখান থেকে পড়ে আপনি এগুলো জানতে পারবেন। রাজা মানসিংহের 12 জন রানী ছিল এবং 12 জন রানীর জন্য এই গোটা প্যালেসটা বানানো হয়েছে। এই দিকে 6 জন আর এই দিকে 6 জন রানী থাকতেন, এবং এই ঘরগুলোকে এমনভাবে বানানো হয়েছে যে রাজা কখন কোন রানীর ঘরে যাচ্ছে সেটা অন্য রানী যাতে দেখতেও না পারে, বুঝতেও না পারে। ঠিক সেই রকম টেকনোলজি দিয়ে এই রানী মহলের 12 জন রানীর ঘর মানসিংহ মহলের অ্যাডজাসেন্ট পজিশনে বানানো হয়েছে। আমের ফোর্ট থেকে বেরোনোর সময় আপনারা এখানে একটা টানেলের রাস্তা দেখতে পারবেন। এখানে দেখুন লেখা রয়েছে ওয়ে টু টানেল। এই যে রাস্তাটা, এই সুড়ঙ্গটা দিয়ে অনেক দূর ঘুরে গিয়ে আপনাদেরকে যে জয়গড় ফোর্ট দেখেছিলাম, সেই জয়গড় ফোর্টে আগে যাওয়া যেত। এখানে টানেলের ব্যাপারে কিছু লেখাও রয়েছে। আর এই টানেলটাকে এই মানসিংহ প্যালেস এবং এই যে জানানা মহল বা লেডিসদের অ্যাপার্টমেন্ট যেখানে রয়েছে তার সঙ্গে একদম অ্যাডজাসেন্ট পজিশনে বানানো হয়েছে স্ট্র্যাটেজিক্যালি, কেননা কখনো যদি শত্রুপক্ষের হামলা হয় তাহলে যাতে রাজপরিবারের সদস্যদের সুরক্ষিতভাবে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায় টানেলের মাধ্যমে, সেই কারণেই এই টানেলটা এই জায়গাটায় তৈরি করা হয়েছে। কখনো আমেরে যদি আক্রমণ হয় শত্রুপক্ষে, তাহলে রাজপরিবারের লোকেদেরকে এবং বিশেষ করে মহিলা এবং শিশুদেরকে আগে এই টানেল দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া যেত জয়গড় ফোর্ট পর্যন্ত।
এই জায়গাটায় আগে আমের ফোর্টে মিনা বাজার বসতো, এখন আর মিনা বাজার বসে না। মিনা বাজার নামে এখানে আশপাশে কিছু শপ রয়েছে, তবে অ্যাকচুয়াল মিনা বাজারের ফ্লেভার এখনও আপনারা পাবেন দিল্লির লালকেল্লাতে গেলে। লালকেল্লাতে মিনা বাজার এখনও লাইভ রয়েছে এবং লালকেল্লার ভিডিও এখনও পর্যন্ত যারা দেখেনি তাদের জন্য আমি লালকেল্লার ভিডিও আই বাটনে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবেন। আর ডেসক্রিপশনেও থাকবে দিল্লির লালকেল্লা। আচ্ছা, এই ফোর্ট আসার সময় আপনারা আরেকটা জিনিস দেখতে পারেন, স্টেপ ওয়েল বা বাউলিং যেটাকে বলা হয়। পান্না মিনাকি কুণ্ড এখানে রয়েছে, তো আরও কয়েকটি টুরিস্ট পয়েন্ট রয়েছে। তবে একদিনের মধ্যে সব কিছু দেখে ফেলা তো অসম্ভব ব্যাপার, তাই সবগুলোর ব্যাপারে ছোট ছোট করে ইনফরমেশন আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই জয়পুর ভ্রমণে এসে, কারণ জয়পুরে আমার একদিনেরই মাত্র স্টে রয়েছে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরপির সঙ্গে থাকবেন। এবারের মতো রাজস্থান সফর অর্থাৎ রুদ্ধশ্বাস রাজস্থান সফর আমি এখানেই শেষ করছি। একদম আনপ্ল্যান্ড ওয়েতে এসেছিলাম। জয়সলমীর, যোধপুর, জয়পুর সবকটা সিরিজ যারা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব পরপর সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখুন, আর ভালো লাগলে কমেন্ট করে সেটা জানাবেন, আর আগামীতে আমার সঙ্গে থাকবেন। জয়পুর থেকে আমার সমস্ত দর্শক বন্ধুকে এবারের মতো রাজস্থান পর্বে আমি বিদায় জানালাম। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ট্রেন জার্নির গল্প নিয়ে বা নতুন কোনো ঘোড়ার গল্প নিয়ে। আমের ফোর্ট থেকে শহরে ফেরার পথে আপনার বাহাতে পড়বে এই সুবিশাল মানসাগর লেক, যার মধ্যে অবস্থিত জলমহল। এটি 5 তলা বিশিষ্ট, যার 4টে তলা রয়েছে জলের তলায়, আর উপরে দৃশ্যমান একটি মাত্র তল। 1799-তে সোয়াই রাজা প্রতাপ সিংহ এটি তৈরি করেন। এটি মূলত হান্টিং লজ হিসাবে ব্যবহৃত হতো। পরবর্তীতে সোয়াই মহারাজা প্রথম মাধো সিং ও পরে সোয়াই মহারাজা দ্বিতীয় জয় সিং কিছু রেনোভেশনের কাজ করেছিলেন এই জলমহলে। আপনারা চাইলে ফেরার পথে এই জলমহলের সামনে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় বিকালবেলা কাটাতে পারেন, তবে বর্তমানে জলমহল পর্যন্ত আর যাওয়ার কোনো রকম বন্দোবস্ত নেই।